নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবন আইস। বন্ধুরা, রিসেন্টলি ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে পলিটিক্যাল র্যালিতে গিয়ে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এমন কিছু একটা বলে দেয়, যার ফলে বাংলাদেশে বিশেষ উত্তেজনা শুরু হয়। বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার মিনিস্ট্রি তাদের ফেসবুক পোস্টে গিয়ে অমিত শাহর এই কমেন্টটির নিন্দা জানিয়েছে। এরপরে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ইউটিউবারদের মধ্যে এটা নিয়ে একটা সমালোচনা শুরু হয়েছে। আজকে বন্ধুরা, এই ক্লাসে আমরা অবশ্যই এই ইস্যুটা তো দেখবই, যে অমিত শাহ কি বলেছে, তার প্রতিক্রিয়া কি ছিল, এটার ইতিহাসটাও দেখব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের মধ্যে কিভাবে সমস্যা তৈরি করতে পারে সেই বিষয়টা নিয়েও আজকের এখানে আমরা আলোচনা করব। কিন্তু বন্ধুরা, তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, বন্ধুরা এই ভিডিওটা করি কিন্তু সেই লেভেলে সাবস্ক্রাইবার পাই না। কাইন্ডলি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ, কাইন্ডলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তাহলে উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও করার, কেন এটার পিছনে পরিশ্রম হয় করতে বন্ধুরা। তো বন্ধুরা, তাহলে দেখা যাক ঘটনাটা কি হয়েছে। বন্ধুরা, রিসেন্টলি অমিত শাহ ঝাড়খণ্ডে একটা র্যালিতে গিয়েছিল। সেই র্যালিতে ঝাড়খণ্ডের ইলেকশন যদি এই বছর বলো, ঝাড়খণ্ডের ইলেকশনে এবছর মুখ্য বিন্দু বা ফোকাস যদি কিছু থাকে, সেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অমিত শাহ সেখানে গিয়ে বলেছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছে তাদেরকে সবাইকে উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে, এটা অমিত শাহ বলেছে। এটা বলার সাথে সাথে বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়েছে, এবং বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছে। তারা বলছে অমিত শাহ যে বিষয়টা বলছে সেটার প্রতি তারা একটা স্ট্রং প্রোটেস্ট জানাচ্ছে, এবং বলছে তারা এই যে কমেন্টটা আছে এই কমেন্টটার ভীষণভাবে সমালোচনা করছে। কিন্তু রিসেন্টলি বন্ধুরা, যে কমেন্টটা আমরা দেখলাম সেই কমেন্টটা কিন্তু একমাত্র কমেন্ট না, বা একমাত্র বলতে পারো হচ্ছে ভারতের তরফ থেকে একমাত্র কোনো বক্তব্য না যেটা হচ্ছে অমিত শাহ বলেছে। এর আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সেম কথা বলেছে ঝাড়খণ্ডে নিয়ে। বন্ধুরা, এই ডিসকাশনটা শুরু হলো কবে থেকে? বন্ধুরা, এই ডিসকাশনটা শুরু হয়েছে বিজেপির একজন এমপির দ্বারা। বিজেপির একজন এমপি আছে ঝাড়খণ্ডে, যার নাম হচ্ছে নিশিকান্ত দুবে। এই ব্যক্তি তিনি ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে একটা দাবি করে। তিনি দাবি করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোভাবে ঝাড়খণ্ডে ঢুকছে, ঝাড়খণ্ডে ঢুকে সেখানকার যে ট্রাইবাল পপুলেশন আছে, ট্রাইবাল মহিলা রয়েছে, তাদেরকে কোনোভাবে ভুজুং বাজুং বুঝিয়ে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করে নিয়ে সেই জায়গায় সম্পূর্ণ সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। দানপত্র নামে একটা সিস্টেম আছে, সেই দানপত্রের মাধ্যমে জমির মালিক হয়ে যাচ্ছে। এর ফলে যে সাঁওতাল এরিয়া যে আছে বা সাঁওতাল পরগনা আছে, যেটা মূলত এসটি পপুলেশন বেশি বা সাঁওতালদের পপুলেশন বেশি, সেই জায়গায় সাঁওতালদের পপুলেশন বর্তমানে বিশাল পরিমাণে কমে যাচ্ছে। এবং তার সাথে বন্ধুরা, সে আরো কিছু হচ্ছে ডিমান্ড করে ভারতবর্ষের হচ্ছে বলতে পারো ভিতরের যে বাউন্ডারি আছে সেটাকে নিয়ে, সেটা আমরা বলবো না। এখানে মেন ইস্যু যেটা, তিনি ঝাড়খণ্ডে একটা ইস্যু তৈরি করেছে বা ঝাড়খণ্ডে একটা ইস্যু পার্লামেন্টে গিয়ে বলেছে, অন রেকর্ড আছে পার্লামেন্টে, সেখানে বলেছে ঝাড়খণ্ডে যেখানে ইললিগাল মাইগ্রেন্টরা গিয়ে সেখানে সমস্যা তৈরি করছে। একই ধরনের একটা বলতে পারো হচ্ছে ভাষণ বিজেপির যে অসমের মুখ্যমন্ত্রী আছে তিনি বলেছে। অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সম্বন্ধে অবশ্যই বলেছে। তিনি কি বলেছে? ইনফিল্ট্রেটর্স উইল বি চেসড আউট ইফ বিজেপি কামস টু পাওয়ার। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ঝাড়খণ্ডের মধ্যে যে অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে ঝাড়খণ্ড থেকে বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, এরপরে ঝাড়খণ্ড হাইকোর্টে একটা পিআইএল করা হয়েছে। পিআইএল বলতে জনস্বার্থ মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেখানে বলা হয়েছে ঝাড়খণ্ডে কতজন ইনফিল্ট্রেটেড রয়েছে বা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের একটা হিসাব করা হোক, দেখা হোক টোটাল মানুষজন কত আছে। সেখানে ঝাড়খণ্ডের স্টেট বলেছে যে বাংলাদেশি কোনো ইনফিল্ট্রেশন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেনি। কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে হাইকোর্ট একটা প্রশ্ন করে, যদি বাংলাদেশি ইমিগ্রেন্ট যদি অবৈধভাবে নাই ঢুকে থাকে তাহলে ঝাড়খণ্ডে যে ট্রাইবাল পপুলেশন ছিল তাদের সংখ্যা কমে গিয়েছে কেন বা তাদের অনুপাত কমে গিয়েছে কেন? এই প্রশ্নটা ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড সরকারকে করেছে, কিন্তু ঝাড়খণ্ড সরকার এটা কোনো উত্তর দিতে পারেনি। তারপরে ঝাড়খণ্ড হাইকোর্ট বলতে পারো সরকারকে একটা ধমক দিয়েছে, একটা থ্রেট দিয়েছে, বলছে যদি ঝাড়খণ্ডে ইললিগাল মাইগ্রেন্ট পাওয়া যায় বা অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া যায় তাহলে স্টেটের অবস্থা খারাপ আছে, এই ধরনের একটা থ্রেট দিয়েছে। ঠিক আছে। তারপরে আগের সপ্তাহে নরেন্দ্র মোদী
আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, তিনি ঝাড়খণ্ডে একটা পলিটিক্যাল র্যালি করেছে। সেই পলিটিক্যাল র্যালিতে গিয়েও ঝাড়খণ্ডে সেম ধরনের একটা কথা বলেছে। তিনি বলছে ঝাড়খণ্ডের যে জনসংখ্যা আছে সেটার মধ্যে বিশাল পরিমাণে পরিবর্তন আসছে। তিনি একই কথা বলছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে ঢুকে সেখানকার পপুলেশনের মধ্যে পুরোপুরিভাবে পরিবর্তন নিয়ে আসছে, যার ফলে ট্রাইবাল পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে এবং মুসলিম পপুলেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা তিনি বলছেন। এরপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি ঝাড়খণ্ডে একটা প্রোব লঞ্চ করে, ঠিক আছে, এবং সেটা মূলত হচ্ছে ইনফিল্ট্রেশনকে নিয়ে, বলতে পারো ইনফিল্ট্রেশনকে নিয়ে একটা ইনভেস্টিগেশন লঞ্চ করে, ঠিক আছে। এটুকু হচ্ছে রিসেন্টলি বলতে পারো হচ্ছে নিউজ হয়েছে। এবং নরেন্দ্র মোদী যখন বলেছিল তখন ঝাড়খণ্ডের পপুলেশনের কথা বলেছিল, সেখানে বলেছিল ট্রাইবাল পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে এবং মুসলিম পপুলেশন বেড়ে যাচ্ছে। সেটা যদি স্ট্যাটিস্টিক আমরা দেখি তাহলে স্ট্যাটিস্টিক হিসেবে আমরা দেখতে পারবো 1951 সালের সেন্সাস যে ছিল, 1951 সালের সেন্সাস অনুযায়ী ঝাড়খণ্ডে যে টোটাল পপুলেশন ছিল, পপুলেশনের মধ্যে 90% পপুলেশন যারা ছিল তারা হিন্দু ছিল। এটা সেন্সাসের একটা ডকুমেন্ট, এটা সেন্সাসের একটা ডেটা, এটা সেন্সাস থেকে তোমরা চাইলে মিলে নিতে পারো, এটা আমার দেওয়া কোনো ডেটা না, ঠিক আছে। এবং মুসলিম পপুলেশন সেখানে ছিল হচ্ছে 9.43% এবং খ্রিস্টান পপুলেশন ছিল 0.18%। কিন্তু 2011 সালে যখন সেন্সাস করা হয় তখন দেখা হয় ঝাড়খণ্ডে যে সান্থাল পরগনা আছে বা সাঁওতাল পরগনা যেটা রয়েছে, সেই পরগনাতে 90% হিন্দু পপুলেশন থেকে হিন্দু পপুলেশন দাঁড়িয়ে যায় 67.95%। সেখানে মুসলিম পপুলেশন যেটা ছিল সেটা 9% থেকে বেড়ে হয়ে যায় 22% এবং খ্রিস্টান পপুলেশন 0.18% থেকে শুরু করে সেটা হয়ে যায় 4.21%। ট্রাইবাল পপুলেশন এইভাবে হিন্দু পপুলেশন কমে যাচ্ছে এবং ট্রাইবাল পপুলেশন হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে। এবং টোটাল পপুলেশনের মধ্যে ট্রাইবাল পপুলেশন ছিল হচ্ছে 28%। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ট্রাইবাল পপুলেশনদের যে হারটা ছিল, অনুপাত ছিল পাস্টে, তার থেকে বর্তমানে ঝাড়খণ্ডের ট্রাইবাল পপুলেশনদের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে। এবং এটার যখন কারণ বিশ্লেষণ করা হয়েছে তখন বিজেপির তরফ থেকে নিশিকান্ত দুবে বলো বা বিজেপির অন্যান্য যে নেতারা আছে তারা কি বলেছে, তারা বলেছে ঝাড়খণ্ডে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ দেখা যাচ্ছে এবং এটা মেনলি বাংলাদেশ থেকে উঠে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসছে তাহলে আসছে তা কোত্থেকে? বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, বিহারের নিচে রয়েছে ঝাড়খণ্ড, বিহারের নিচে রয়েছে ঝাড়খণ্ড, ওকে, বিহারের নিচে রয়েছে ঝাড়খণ্ড। এই বিহার এর নিচে ঝাড়খণ্ড আছে, এই ঝাড়খণ্ডের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে এবং এই সাইডটা রয়েছে বাংলাদেশ। তো এখানে ঝাড়খণ্ড এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে পশ্চিমবঙ্গের কিছু সংকীর্ণ অঞ্চল আছে। মালদা সাইডটা যদি বলো, মালদা মুর্শিদাবাদ এদিকে কিছুটা সংকীর্ণ, খুবই একটা বলতে পারো সংকীর্ণ পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ এবং বলতে পারো ঝাড়খণ্ড এবং বাংলাদেশের মধ্যে বাউন্ডারি রয়েছে, যে বাউন্ডারিটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্র মূলত। তো বলা হচ্ছে যে সংকীর্ণ স্থান আছে, সেই সংকীর্ণ স্থান দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং পশ্চিমবঙ্গ হয়ে সোজাসুজি এই অঞ্চলটাতে ঢুকে পড়ছে। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশি যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলে এবং ঝাড়খণ্ডের যদি ভাষা বলো তাহলে ভাষা ডেফিনেটলি ডিফারেন্ট, তাহলে তারা কিভাবে সেখানে কালচারের সাথে মিলে যাচ্ছে? অ্যাকচুয়ালি বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাথে যে এই অঞ্চলগুলো আছে, পশ্চিমবঙ্গ সংলগ্ন যে ঝাড়খণ্ডের অঞ্চলগুলো আছে সেখানে বহু বাংলাভাষী পপুলেশন বসবাস করে এবং সেখানকার ট্রাইবাল যারা রয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, সেখানকার ট্রাইবাল যারা রয়েছে তারাও কিন্তু পুরোপুরিভাবে বাংলা বুঝতে পারে। তো এটা সুযোগ নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে গিয়েছে এবং এখানে যে মহিলা রয়েছে, ট্রাইবাল মহিলা, তাদেরকে বিয়ে করেছে, তাদের সম্পত্তি সম্পূর্ণ কবজা করে নিয়েছে এবং সেখানকার ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আসছে। এটা বলছে ভারত সরকারের পার্লামেন্টে গিয়ে নিশিকান্ত দুবে এই কথাটা বলেছে এবং বর্তমানে বিজেপি এটার উপর ডিপেন্ড করেই সেখানে হচ্ছে ইলেকশনটা লড়ছে। এখন বন্ধুরা, বাংলাদেশকে যখন বলা হয় যে বাংলাদেশ থেকে পাবলিক ভারতবর্ষে অনুপ্রবেশ করে, সেটা বাংলাদেশ কোনোদিনও স্বীকার করে না। কিন্তু তার আগে বন্ধুরা একটা বিষয় আমাদের বুঝতে হবে, আমরা যখন বলছি অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী বলতে আমরা বুঝিটা কি? দেখো বন্ধু, কোনো একটা দেশ যে থাকে, কোনো একটা দেশে হচ্ছে পপুলেশন থাকে, আমরা সবাই জানি। এই পপুলেশন দুই ধরনের হয়, একটাকে আমরা সিটিজেন বলি, নাগরিক বলি, আর একটাকে বলি হচ্ছে বিদেশি পপুলেশন, যারা হচ্ছে দেশে ঘুরতে আসে, চিকিৎসার জন্য আসে বা অন্যান্য কোনো কাজে আসে বা পড়াশোনার জন্য আসে। এই বিদেশি পপুলেশন যে আছে তারা মূলত দুই ধরনের হয়, তিন ধরন বলতে পারি। একটা বৈধ বলতে পারি,
একটা অবৈধ বলতে পারি, আর এটাকে বলতে পারি হচ্ছে আমরা রিফিউজি বা শরণার্থী। ঠিক আছে, বৈধ বলতে কারা? যারা লিগাল ডকুমেন্ট নিয়ে ভারতে প্রবেশ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে বৈধ। অবৈধ কাদের? যারা লিগাল ডকুমেন্ট নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে না, অথবা ভারতবর্ষে লিগাল ডকুমেন্ট নিয়ে প্রবেশ করে কিন্তু সেই লিগাল ডকুমেন্টের ভ্যালিডিটি শেষ হওয়ার পরেও ভারতবর্ষ ছেড়ে না গিয়ে ভারতবর্ষের মধ্যেই পড়ে থাকে এবং ভারতবর্ষের ফরেন অফিসে তারা জানায় না। এবং অন্যদিকে রিফিউজি বলতে কাকে বোঝায়? রিফিউজি বলতে ধর্মীয় কারণে বা রাজনৈতিক কারণে নিজের প্রাণ বাঁচানোর জন্য যারা ইন্টারন্যাশনাল বাউন্ডারি পার করে তাদেরকে বলা হয় রিফিউজি। তো এবার বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারো হিন্দু যারা প্রাণ বাঁচিয়ে ভারতবর্ষে আসছে তাদেরকে আমরা রিফিউজি বলতে পারি, কারণ তাদের প্রাণের বিষয়টা এখানে থেকে যায়। তো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এবং আদার্স মাইনরিটি বাংলাদেশে যারা রয়েছে, বা রাজনৈতিক মাইনরিটি হতে পারে, যেমন হচ্ছে আওয়ামী লীগের লিডার অনেকে হচ্ছে ভারতবর্ষে চলে এসেছে, তারা পার্টিকুলারলি কিন্তু মুসলিম বাট ভারতবর্ষে পলিটিক্যাল শেল্টার নিয়েছে, তো এদেরকে আমরা শরণার্থী বলতে পারি। কিন্তু অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী কাদের বলবো? যারা কোনো বাংলাদেশের সমস্যা নেই কিন্তু তা সত্ত্বেও চুপি চুপি ভারতবর্ষে ঢুকে ঘাপটি মেরে বসে আছে, এদেরকে বলতে পারি আমরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশিরা বলে যে ভারতবর্ষে নাকি বাংলাদেশ থেকে লোক আসে না, বাংলাদেশ হচ্ছে একটা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের অনেক অস্ত্র আছে, বাঁশের হচ্ছে কামান আছে, যেমন হচ্ছে মাটির হচ্ছে বড় বড় হচ্ছে বোম আছে। ঠিক আছে, তো বাংলাদেশে অনেক অস্ত্র আছে, বড় একটা দেশ, অনেক শিক্ষিত লোক আছে সেখানে, ইকোনমিও বিশাল সাকসেসফুল ইকোনমি, পার ক্যাপিটা ইনকাম তো যদি বলো হচ্ছে কয়েক কোটি ডলার। ঠিক আছে, তো তাদের ওখান থেকে হচ্ছে কোনোদিনও এখানে হচ্ছে ইললিগাল মাইগ্রেন্ট আসে না, তাদের যে ইকোনমি আছে সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য যথেষ্ট, তারা এটা দাবি করে। কিন্তু বন্ধুরা পেপার যদি খুলে তোমরা যদি হচ্ছে একটা হেডলাইন দাও ক্রমে গিয়ে মোবাইলে যদি দাও যে বাংলাদেশি ন্যাশনাল ক্যাপচার্ড ইন ইন্ডিয়া, বাংলাদেশি ন্যাশনাল ক্যাপচার্ড ইন ইন্ডিয়া, তাহলে তুমি দেখবে বহু নিউজ চলে আসবে যেখানে দেখা যাবে বাংলাদেশের অনেকেই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে কারণ ছাড়া। ঠিক আছে, যেমন হচ্ছে রিসেন্ট নিউজ যদি তুমি দেখো, এটা 23শে সেপ্টেম্বরের নিউজ, 11 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে ত্রিপুরাতে। বন্ধুরা তোমরা ভেবো না যে এটা শরণার্থী না, এটা হিন্দু না, এটা প্রত্যেকটা 11 জনের মধ্যে 11 জনই মুসলিম পপুলেশন ছিল, যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ত্রিপুরা যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা ধরে ফেলেছে। অন্যদিকে 5 বাংলাদেশি ন্যাশনালিস্ট হেল্ড ফর ইলিগাল স্টে ইন পালঘর। পালঘর হচ্ছে মহারাষ্ট্রের একটা জায়গা। অ্যাকচুয়ালি কি করে, বাংলাদেশ সংলগ্ন যে বাংলাদেশের যে ভারতের সাথে বর্ডার শেয়ার হয় সেই অঞ্চলগুলো দিয়ে ঢোকে এবং বিভিন্ন প্রান্তে বিভিন্ন দালাল বসে থাকে। যেমন ত্রিপুরাতে যদি ঢোকে, ত্রিপুরাতে যেখানে বর্ডারের পয়েন্টে ঢুকবে সেখানে একটা দালাল আছে, বাংলাদেশের সাইডে একটা দালাল আছে, দালালে তারা ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছে নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। এবং তার জন্য দেখা যাচ্ছে মহারাষ্ট্রের পালঘরেও বাংলাদেশি মানুষ ইললিগালি বসবাস করছে। 5 জন বাংলাদেশি কবে? সেপ্টেম্বর 24-এর হচ্ছে এটা হচ্ছে নিউজ। ঠিক আছে, তাদের নামগুলো যদি বলি, নামগুলো বলার দরকার নেই। ঠিক আছে, মূলত হচ্ছে না মুসলিম পপুলেশনই ছিল, বাংলাদেশের মুসলিম পপুলেশন যারা হচ্ছে ঢুকেছে। তবুও নামগুলো বলে দিচ্ছি, না হলে বলবে আমি মিথ্যে কথা বলছি। ঠিক আছে, হ্যাঁ নিউজ নাহলে বলবে পরে আমি মিথ্যে কথা বলছি, পরে গালাগাল করবে। ঠিক আছে, তো দেখো কি বলছে, মিরাজ সাহেব মন্ডল একজনের নাম, আলী মোহাম্মদ ডিম মোহাম্মদ মন্ডল, আশরাত রহমতুল্লাহ গাজী, সাজাদ কাদির মন্ডল, সাহেব পঞ্চমন সর্দার। তো এই কিছু পপুলেশন যাদেরকে হচ্ছে মহারাষ্ট্রের পালঘর থেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা ডকুমেন্ট ছাড়া ভারতবর্ষে প্রবেশ করেছে। এরকম বহু নিউজ রয়েছে এবং এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের কাছে নিউজের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশ থেকে ঢুকে ভারতবর্ষে বসে আছে। তারা কেন ঢুকছে আমি বলছি না, সবাই হচ্ছে খারাপ যে ইন্টেনশনে ঢুকছে আমি বলছি না। কিছু কিছু বাংলাদেশি আছে তারা বাংলাদেশের মধ্যে কাজকর্ম পাচ্ছে না, বেকারত্ব বেশি, তারা ভাবে যে ভারত একটা বড় দেশ, সেখানে বিশাল পরিমাণে অপরচুনিটি রয়েছে, কর্মের অপরচুনিটি রয়েছে, সেই কারণের জন্য তারা কর্মের সন্ধানে ভারতবর্ষে প্রবেশ করে। কিছু কিছু মানুষ, সবার কথা বলছি না। আবার কিছু কিছু মানুষ রয়েছে যাদের তরফ থেকে বাংলাতে বিশাল পরিমাণে থ্রেট রয়েছে। যেমন বাংলাদেশে রিসেন্টলি হচ্ছে প্ল্যান চলছে ভারতকে যে কোনোভাবে ডিস্ট্যাবিলাইজ করা, চিকেন নেকটাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করছে এবং নর্থ ইস্টার্ন স্টেট কিনে ষড়যন্ত্র করছে। এখন কিছু কিছু পপুলেশন রয়েছে, কিছু কিছু মানুষ বাংলাদেশে রয়েছে যারা ভারতবর্ষে ঢুকে এই ধরনের মানসিকতা নিয়েই যাতে ভারতবর্ষে কোনোভাবে ইনস্ট্যাবিলিটি তৈরি করা যায়। এরা ভারতবর্ষে ঢুকে কি করবে, ভারতবর্ষে ঢুকে তাদের যে ইন্টেনশন আছে, তাদের যে মেন অভিপ্রায়টা আছে সেটা কার্যক্রম শুরু করে দেবে। তারা ভারতবর্ষের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে এবং ভিতর থেকে ভারতবর্ষের ডেমোগ্রাফিটাকে সাইলেন্টলি নীরবে পরিবর্তন করার চেষ্টা করবে। এই কারণের জন্য বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে, তারা ভারতের জন্য বড়সড় একটা চ্যালেঞ্জ। যদিও প্রথমে আমি বললাম কিছু মানুষ শুধুমাত্র ইকোনমির জন্য আসে, ইকোনমিক্যাল রিজনের জন্য আছে, তৎসত্ত্বেও
আমরা ইল্লিগালি কাউকে অনুমতি দিতে পারি না ভারতবর্ষে আসে থাকার জন্য, কারণ ভারতের নিজস্ব একটা সুরক্ষা রয়েছে। এবং তার সাথে বিশাল পরিমাণে রোহিঙ্গারা ভারতের বিভিন্ন প্রান্তে ঢুকে, এখন বর্তমানে কাশ্মীরে বহু রোহিঙ্গা রয়েছে। এই রোহিঙ্গাগুলো ভারতের জন্য আরেক ধরনের হচ্ছে বিপদ। কেন বিপদ? রোহিঙ্গাদের ঘটনা যদি জানো, ইতিহাসের মধ্যে এরকম পারসিকিউশন কোনো ইহুদিদের পরে যদি কারো পারসিকিউশন হয়ে থাকে সেটা হচ্ছে রোহিঙ্গাদের। মায়ানমারে রোহিঙ্গাদের বিশাল লেভেলে টর্চার করা হয়েছে, এটা কারো অস্বীকারের কোনো জায়গা নেই, রোহিঙ্গাদের উপর অন্যায় হয়েছে, এটা রিয়ালিটি, কেউ অস্বীকার করতে পারবে না। এই রোহিঙ্গারা কি করছে? বাংলাদেশ ভারতের বর্ডার হয়ে ঢুকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। এই রোহিঙ্গাদের থেকেও আমাদের বিশাল একটা বলতে পারো প্রবলেম থাকতেই পারে বা সমস্যা থাকতেই পারে সিকিউরিটিগত। কেন, যেই দেশটা আছে মায়ানমার, সেই দেশটা হচ্ছে একটা বুদ্ধিস্ট দেশ, এবং ভারতের যদি দেখো, ভারতে বিভিন্ন বুদ্ধিস্ট হেরিটেজের প্লেস আছে। তো সেই জায়গা থেকে বহু রোহিঙ্গার মনের মধ্যে, আমি বলছি না সবার না, কিছু রোহিঙ্গা বা বহু রোহিঙ্গার মনের মধ্যে বুদ্ধিস্টদের বিরুদ্ধে একটা ক্ষোভ থাকতেই পারে, এবং সেটা তারা ভারতবর্ষে চরিতার্থ করতেই পারে। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু রোহিঙ্গারা একটা দেশ থেকে হচ্ছে নির্যাতিত হয়ে এসেছে, তো খুব সহজেই এই রোহিঙ্গাগুলোকে বিভিন্ন টেররিস্ট সংস্থাগুলো ব্রেন ওয়াশ করে টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করতে পারে। তো এরকম একটা চান্স থেকে যায় ভারতবর্ষে ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জ ক্রিয়েশনের জন্য। এবং অন্যদিকে বাংলাদেশ থেকে এমনও কিছু পাবলিক যারা আসছে, যারা এখানে আসছে টেররিস্ট কার্যকলাপ করানোর জন্য এবং ভারতবর্ষের মধ্যে ডেমোগ্রাফি একটা চেঞ্জ আনার জন্য, এবং উত্তর পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে কেওস ক্রিয়েট করার জন্য বা বিশৃঙ্খলা ক্রিয়েট করার জন্য। যার এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা, একটা এক্সাম্পল হিসেবে 2014 সালে পশ্চিমবঙ্গের খাগড়াগড়, এটা বর্ধমান ডিস্ট্রিক্টের খাগড়াগড়ের নামে একটা জায়গা হচ্ছে বোম ব্লাস্ট হয়েছিল। একটা বোম ব্লাস্ট হয়েছিল, সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেখানে আলটিমেটলি যাকে ধরা হয়েছিল সে ছিল হচ্ছে জেএমবি একজন টেররিস্ট, এবং সে একজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল ছিল। সে পশ্চিমবঙ্গে বর্ধমানে বসে বসে বোম তৈরি করছিল। কেন ইমাজিন, বর্ধমানে বসে বাংলাদেশের একটা টেররিস্ট ঢুকে বোম তৈরি করছে। এ কিভাবে ঢুকেছে? ইল্লিগালি ঢুকেছে। এর কি ছিল? এর আধার কার্ড ছিল। আধার কার্ড আই থিঙ্ক তখন ছিল কিনা বলতে পারবো না এক্স্যাক্টলি, ঠিক আছে, তখন আধার কার্ড লাগু হয়েছিল কিনা, বাট এর মোটামুটি যে প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো ভারতবর্ষে থাকার জন্য দরকার, প্রত্যেকটা ভারতীয় ডকুমেন্টস ছিল। কিন্তু পরবর্তীকালে যখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যখন এটার ইনভেস্টিগেশন করে, দেখে এটা পুরোপুরিভাবে একজন বাংলাদেশি টেররিস্ট ছিল, যে ভারতের ফেক সার্টিফিকেট বানিয়ে ভারতের মধ্যে কাজ করছিল। এই কারণের জন্য বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা বিশাল পরিমাণে হচ্ছে ভারতের সুরক্ষাগত দিক থেকে একটা চ্যালেঞ্জে পরিণত হয়। বাংলাদেশিরা আসো, কেউ মানা করেনি, তোমরা আসো, প্রপার লাইসেন্স ভিসা নিয়ে আসো, প্রপার পাসপোর্ট নিয়ে আসো, কেউ মানা করেনি। পাশের দেশ তোমরা আসতেই পারো, তোমরা হেলথের জন্য আসো, শিক্ষার জন্য আসো, কোনো সমস্যা নেই। বাট চুরি চামারি করে দ্যাটস নট ওকে। কেন, ভারত একটা দেশ, সেই দেশের সুরক্ষা বলে একটা ব্যাপার আছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের খুব ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নেওয়া উচিত এই প্রত্যেকটা অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য, এবং খুঁজে বের করে বাংলাদেশের সরকারের সাথে প্রপার লেভেলে একটা কথাবার্তা বলে তাদেরকে বাংলাদেশে রিটার্ন করার মতো ব্যবস্থা করা উচিত। বিকজ দিস ইজ হার্মফুল ফর দ্য সিকিউরিটি অফ দিস কান্ট্রি, এবং যেটার সাথে কোনো ধরনের আমরা কম্প্রোমাইজ করতে পারি না। তো বন্ধুরা, আশা করি যা ডিসকাশন আমি করলাম এটা ভালো লেগেছে এবং তোমাদের অনেকটা সুবিধা হয়েছে বিষয়টাকে প্রপারলি বোঝার জন্য। আরেকবার তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা আমার তরফ থেকে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ।